আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। এই কোভিড-19 নামক মহামারী করোনা ভাইরাস থেকে যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখতে পেরেছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এখন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, কুমুল্লী বাচ্চুমিয়া মডেল হাই স্কুল। কুমুল্লী বাচ্চুমিয়া মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস সম্পর্কে আলোচনা করব। তোমরা এখানে দেখো, প্রথম অধ্যায় পার্ট 1 বাংলায় ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসনের পটভূমি, এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। এই বিষয়টা আলোচনা করতে গেলেই আমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে উপনিবেশিক শাসন বা যুগ বলতে কী বোঝো, যেটা মেন কমন যেটা আছে, পরীক্ষা আসে, এরকম বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। তোমরা সবাই লক্ষ্য করো। তাহলে প্রথমে বললাম ঔপনিবেশিক শাসন বা যুগ কি? তাহলে তোমরা লক্ষ্য করো, বিদেশি কোনো রাষ্ট্র, শক্তি বা সংস্থা কর্তৃক কোনো দেশ যদি শাসন করা হয়, তাহলে সেই শাসন ব্যবস্থাকেই বলে উপনিবেশিক শাসন। তোমরা আবার লক্ষ্য করো, বিদেশি কোনো রাষ্ট্র, সংস্থা বা শক্তি কর্তৃক কোনো দেশ বা অঞ্চল দখল করে সেখানে শাসন প্রতিষ্ঠা করাকেই বলা হয় উপনিবেশিক শাসন। নিশ্চয়ই তোমরা উপনিবেশিক শাসন কি বুঝতে পেরেছো। এখন হচ্ছে উপনিবেশিক যুগ। কোনো উপনিবেশিক শাসন কর্তৃক তারা হয়তো 50 বছর, 100 বছর, 200 বছর বা 400 বছর যে সময়ব্যাপী শাসন করবে, এই সময়টাকেই বলা হবে উপনিবেশিক যুগ। এই প্রশ্নটা পরীক্ষায় অনেক কমন, সেজন্য তোমরা এটা গুরুত্ব সহকারে শুনবা। আমরা জানি সেই প্রাচীনকাল থেকেই আমাদের এই বাংলায় বিভিন্ন উপনিবেশিক শক্তি এদের শাসন করেছে, সে 1947 সালের পূর্ব পর্যন্ত। আমরা সে বিষয়টাই আজ ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই যে বাংলায় উপনিবেশিক শাসন হয়েছিল, এখানে আরেকটা বিষয় হচ্ছে বাংলায় উপনিবেশিক শাসনের পটভূমি। এই বিষয়টা শিক্ষার্থীদের কাছে অনেকটা কঠিন মনে হয়, কারণ এখানে অনেকগুলো সাল আছে, বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন বংশ এখানে বাংলাদেশে শাসন করেছে। সেজন্য বিভিন্ন সাল বা কোন ব্যক্তি বা কোন বংশ শাসন করেছে সেটা যদি তোমরা ধারাবাহিকভাবে মনে রাখতে পারো, তাহলে সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। আজ তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা লক্ষ্য করো। আশা করি তোমরা এই উপনিবেশিক শাসনের যে পটভূমি সেটা বুঝতে পারবে। প্রথমে বাংলায় শাসন করেছিল খ্রিস্টপূর্ব যুগে, যে বাংলায় বহিরাগত শক্তি এসেছিল। প্রথমে এসেছিল আর্যরা। আর্যরা বাংলায় আসলেও তারা কোনো এখানে শাসন ক্ষমতা দখল করতে পারেনি। এই আর্যদের পর বাংলায় যে শাসন ব্যবস্থা আসে সেটা হচ্ছে মৌর্য। এখান থেকে হচ্ছে কমন মৌর্য শাসন। আর
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে অশোক। এই অশোক বাংলার উত্তর বাংলা অংশ দখল করে 3য় শতকে। তাহলে বাংলায় যে প্রথম উপনিবেশিক শাসন শুরু হয়েছিল সেটা হয়েছিল মৌর্য শাসক। এর প্রতিষ্ঠাতা ছিলেন অশোক। তিনি বাংলার উত্তর বাংলা অংশটা শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন খ্রিস্টপূর্ব 3য় শতকে। এরপর আসছে গুপ্ত সাম্রাজ্য। মৌর্যদের শাসনের অবসানের পর বাংলায় প্রায় বেশ কয়েক বছর গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 4র্থ শতকে। তাহলে বাংলায় গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 4র্থ শতকে। গুপ্ত সাম্রাজ্যের পর বাংলা শাসন করেছিল এই গুপ্তরা বাংলার উত্তর ও দক্ষিণ পূর্ব বাংলা শাসন করেছিল। তাহলে মৌর্য সাম্রাজ্য যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা সব প্রতিষ্ঠা করেছিলেন অশোক উত্তর বাংলা 3য় শতকে। গুপ্ত সাম্রাজ্য 4র্থ শতকে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা তারা শাসন করেছিল বাংলার উত্তর ও দক্ষিণ পূর্ব অংশ। এরপর আসো শশাঙ্ক। শশাঙ্ক ছিল বাংলার প্রথম বাঙালি শাসক। এই প্রশ্নটা অনেক কমন। এখানে মৌর্য গুপ্ত এরা বাঙালি ছিল না, তাহলে শশাঙ্কই ছিল কি প্রথম বাঙালি শাসক যে বাংলায় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন উত্তর বাংলা সপ্তম শতকে। আর শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। তাকে বাংলার প্রথম বাঙালি শাসক তাহলে গৌড়রাজ শশাঙ্ককে বাংলার প্রথম বাঙালি শাসক বলা হয়। এই প্রশ্নটা প্রায় আসে যে বাংলার প্রথম বাঙালি শাসক কে ছিল। তাহলে আমরা কি পেলাম? বাংলার প্রথম বাঙালি শাসক ছিলেন গৌড়রাজ শশাঙ্ক। এরপর শশাঙ্ক 7ম শতকে মাঝামাঝি পর্যন্ত তিনি তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তাহলে এখান থেকে আমরা একটু মুছব। শশাঙ্কের পর বাংলায় প্রায় 100 বছর, শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় প্রায় 100 বছর এই বাংলা শাসন করার মতো সুযোগ্য কোনো উত্তরাধিকারী বা শাসক ছিল না। সে কারণে বাংলায় তখন প্রায় 100 বছর অরাজকতা পরিস্থিতি বা বিশৃঙ্খলা পরিস্থিতি চলতে থাকে। এই বিশৃঙ্খলা বা অরাজকতাপূর্ণ পরিবেশ বা পরিস্থিতি বা সময়কেই বলা হয় মাৎস্যন্যায় যুগ। মাৎস্যন্যায় যুগ এটা সৃজনশীল অর্জনে খুবই কমন।
অনুধাবনের জন্য তোমরা এটা মনোযোগ সহকারে শিখে রাখবা। এটা মাৎস্যন্যায় যুগ কী? তাহলে মাৎস্যন্যায় যুগ কি? বাংলার প্রথম বাঙালি শাসক গৌড়রাজ শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় প্রায় 100 বছর এক বিশৃঙ্খল বা অরাজকতাপূর্ণ পরিবেশ বা পরিস্থিতি চলতে থাকে। এই সময়টাকে বলা হয় মাৎস্যন্যায়। এখানে মাৎস্যন্যায় বলা হলো কেন সেটা তোমরা একটু লক্ষ্য করে শোনো। একটা পুকুরে অনেক ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের মাছ থাকে। এখানে বড় মাছ যেমন ছোট মাছকে যে কোনো সময় গিলে খেয়ে ফেলতে পারে, এখানে ছোট মাছের নিরাপত্তা নেই। ছোট মাছ যে কোনো সময় বড় মাছের খাবারের শিকার হতে পারে। তেমনি এই মাৎস্যন্যায় যুগে বড় বড় যারা শক্তিশালী রাজা ছিল তারা ছোট ছোট অঞ্চল বা প্রদেশগুলোকে আক্রমণ করে তাদের শক্তির দ্বারা তাদের বশে নিয়ে আসতো এবং সেখানে তারা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারত। সে কারণে এই যুগটাকেই বলা হয় মাৎস্যন্যায় যুগ। এই যুগটা স্থায়ী ছিল 100 বছর। এটা হচ্ছে অরাজকতাপূর্ণ যুগ। তাহলে অষ্টম শতকের মাঝামাঝি পর্যন্ত, সপ্তম শতক থেকে অষ্টম শতকের মাঝামাঝি পর্যন্ত এই মাৎস্যন্যায় যুগটা চলতে থাকে। এরপর বাংলায় প্রতিষ্ঠিত হয় পাল বংশ। এই পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। এই গোপাল বাংলায় তার রাজ্যসীমা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। গোপাল ছিলেন বৌদ্ধ ধর্মের। গোপাল বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। তিনি তার রাজ্যে এই দীর্ঘ অরাজকতাপূর্ণ পরিস্থিতিতে রাজ্যে বাংলার শাসনভার গ্রহণ করে তারা রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। এই পাল রাজবংশ চলতে থাকে অষ্টম শতকের মাঝামাঝি থেকে 11 শতকের শেষ ভাগ পর্যন্ত। তাহলে এই পাল বংশ হচ্ছে বাংলার সবচাইতে দীর্ঘস্থায়ী রাজবংশ। এই রাজবংশ প্রায় 400 বছর বাংলা শাসন করেছিল। তাহলে কত বছর শাসন করেছিল? প্রায় 400 বছর। এই পাল বংশের ভিতরে উল্লেখযোগ্য ছিল ধর্মপাল, মহীপাল, ও রামপাল। তাহলে পাল বংশ বাংলায় প্রায় 400 বছর শাসন করেছিল। এই পাল বংশের উল্লেখযোগ্য হচ্ছে প্রতিষ্ঠাতা গোপাল, এবং গোপাল ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। এরপর আসি আমরা পাল বংশের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় সেন বংশ। তাহলে পাল বংশের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় কি? সেন বংশ। তোমরা এই ধারাবাহিকভাবে মনে রাখবা। 11 শতকের শেষ থেকে, তাহলে 11 শতকের শেষ ভাগ থেকে 1204 খ্রিস্টাব্দ, তাহলে 11 শতকের শেষ ভাগ থেকে
1204 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় সেন বংশ শাসন করেছিলেন। সেনরা ছিল হিন্দু ধর্মের। তাহলে সেনরা ছিল হিন্দু ধর্মের এবং সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। এরপর সামন্ত সেনের পর ধারাবাহিকভাবে বাংলা শাসন করতে থাকেন সেন বংশের বিজয় সেন, বল্লাল সেন এবং বাংলার সর্বশেষ সেন শাসক বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন। তাহলে বাংলার সেন বংশের সর্বশ্রেষ্ঠ বা সর্বশেষ শাসক ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেন শাসন অবসান ঘটে 1204 সালে। এরপর বাংলায় শাসন প্রতিষ্ঠিত হয় তুর্কি শাসন। তাহলে সেন শাসনের পর বাংলায় প্রতিষ্ঠিত হয় তুর্কি শাসন। তুর্কি শাসক ছিলেন বখতিয়ার খলজি। সালে তিনি তার শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন প্রথম মুসলিম শাসক। তাহলে বাংলার প্রথম মুসলিম শাসক কে ছিলেন? বখতিয়ার খলজি। এখানে সেন বংশের সর্বশেষ শাসক লক্ষণ সেনকে পরাজয়ের মাধ্যমে বাংলায় বখতিয়ার খলজি তুর্কি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এখানে ছোট্ট একটা গল্প আছে, সেটা আমি তোমাদের মনোযোগ আকর্ষণের জন্য বলতেছি। যখন পড়ালেখা অনেক হইল, এই যে লক্ষণ সেনকে কীভাবে পরাজিত করলো, বখতিয়ার খলজি প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন, সে বিষয়টা তোমরা লক্ষ্য করো। লক্ষণ সেনের রাজদরবারে, কারণ আগেকার যুগে তোমরা যদি বিভিন্ন সিনেমা বা বিভিন্ন বইপত্র পড়ে থাকো দেখতে পারবা, প্রতি রাজদরবারে একজন রাজ জ্যোতিষ্ক ছিল। সেই রাজ জ্যোতিষ্ক ভবিষ্যদ্বাণী করেছিলেন লক্ষণ সেনকে যে বাংলায় সেন বংশের অবসান ঘটবে বহিরাগত এক তুর্কি শাসনের হাতে। এমন একজন ব্যক্তির হাতে বাংলা চলে যাবে, তার আকৃতিটা হবে একবারে খাটো। তাহলে তার আকৃতিটা হবে খাটো এবং গায়ের রং হবে কালো এবং একদম কুৎসিত চেহারা অধিকারী, তার হাতটা হবে খাটো। তখন বখতিয়ার খলজি তার এই চেহারার জন্যে ভালো কোনো চাকরি পায়নি। দিল্লির এক সুলতানের অধীনে এক সামান্য বেতনভোগী সৈনিক পদে যোগদান করেছিলেন এবং সেখান থেকে তিনি তার ভাগ্যান্বেষী সৈনিক, তার ভাগ্যের বলে এবং কি নিজের শক্তির বলে, বুদ্ধির বলে তিনি তার বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বখতিয়ার খলজি যখন আশেপাশে উত্তর বাংলা বা নদিয়ার আশেপাশে বিভিন্ন এলাকা দখল করতে থাকে, তখন লক্ষণ সেন চিন্তা করলেন যে যে কোনো মুহূর্তে এই বখতিয়ার খলজি আমার রাষ্ট্র আক্রমণ করতে পারে। সে কারণে এই বাংলায় বা লক্ষণ সেনের রাজধানী বাংলায় বা গৌড় বা নদিয়ায় প্রবেশের দুইটা মাত্র
পথ খোলা ছিল, সেটা ছিল তেলিয়াগড় ও সিকিরিগড়। এই দুইটা অঞ্চল যাতে বা গিরিপথ দিয়ে এই বখতিয়ার খলজি আক্রমণ করতে না পারে, সেজন্য তিনি তার সুসজ্জিত যত সেনাবাহিনী, নৌবাহিনী, অশ্বারোহী বাহিনী ছিল সেই ওই দুইটি পথে মোতায়েন করে রেখেছিলেন। কিন্তু সুদক্ষ ও বিচক্ষণ বখতিয়ার খলজি বুঝতে পেরেছিলেন আমরা যদি এই পথ দিয়ে অগ্রসর হই তাহলে সেনদের পরাজিত করা সম্ভব হবে না। তাই তিনি ঝাড়খণ্ডের নামক স্থান দিয়ে একটা জঙ্গল, ওই জঙ্গল দিয়ে অগ্রসর হয়। তার ঘোড়ার এত ক্ষিপ্ত গতিতে চলতেছিল যে তাকে অনুসরণ করতে পেরেছিল মাত্র 17 থেকে 18 জন অশ্বারোহী সৈনিক। যখন বখতিয়ার খলজি ওই লক্ষণ সেনের রাজদরবার চলে গেলেন, তখন প্রাসাদরক্ষীরা ভেবেছিল যে বখতিয়ার খলজির কাছে হয়তো ঘোড়া ব্যবসায়ী ঘোড়া বিক্রি করতে এসেছে, তাই তাকে প্রাসাদের দরজা খুলে দেওয়া হয়। কারণ ওই 17 থেকে 18 জন সৈন্য নিয়ে কোনো বোকাও রাজ্য আক্রমণ করতে পারবে না। প্রাসাদের দরজা খুলে দিলে বখতিয়ার খলজি সহ তার 17 থেকে 18 জন সৈনিক তরবারি উন্মুক্ত করে সবাইকে আক্রমণ করতে থাকে। এ সময় ছিল মধ্যাহ্ন, দুপুরবেলা, সবাই যার যার খাবার এবং কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। লক্ষণ সেন তখন মধ্যাহ্নভোজে ছিলেন। লক্ষণ সেন যখন জানালা দিয়ে দেখতে পেলেন যে তার যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার যে জ্যোতিষকে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এরকম একজন ব্যক্তির হাতে তুর্কি লক্ষণ সেনের বা সেন বংশের অবসান ঘটবে, সে তার চরিত্রের সাথে, বর্ণনার সাথে এই বখতিয়ার খলজির হুবহু মিলে যায়। তাই তিনি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ না হয়ে পিছনের দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে নৌকা যুগে এই ঢাকার দক্ষিণে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে এসে পলায়ন করেন এবং বিনা বাধায় তুর্কি বীর বখতিয়ার খলজি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শাসন প্রতিষ্ঠা করেছিলেন 1204 সালে এবং তিনি মাত্র 3 বছর বাংলা শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তিনি 1206 সাল পর্যন্ত বাংলা শাসন করেছিলেন। তাহলে বখতিয়ার খলজির মৃত্যুর পর এখানে শাসন প্রতিষ্ঠিত হয় দিল্লির মুসলিম সুলতানদের শাসন। তাহলে তুর্কি শাসন বখতিয়ার খলজির পরে বাংলা শাসন প্রতিষ্ঠিত হয় দিল্লির মুসলিম সুলতানদের শাসন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম বাংলার প্রাচীন যুগ সম্পর্কে। প্রাচীন যুগে বাংলার যে উপনিবেশিক শাসনরা প্রতিষ্ঠা করেছিলেন সেই যুগ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই এখান থেকে উপকৃত হবে। আমি সামনের ক্লাসে তোমাদের যে বাংলার মধ্যযুগে যে বাংলার উপনিবেশিক শাসনরা প্রতিষ্ঠিত করেছিলেন সেটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।